নেশা করিয়ে বিহানের কাছে আসার চেষ্টা করলো মোনালিসা। এ দেখে দেখে রেগে গেল কম্পাস ও ঋতুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস বিহানের কথা ভাবতে থাকে যে বিহান কতটা কতটা নিষ্ঠুর হলে এভাবে এভাবে তাকে বলে মোনালিসার কাছে যেতে পারে। এদিকে 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 দেখা যায় মোনালিসা বিহানকে নেশাগ্রস্ত অবস্থায় নিজের বাড়িতে নিয়ে এসে বিহানের কাছে আসে আর বিহানকে বিছানায় শুইয়ে দিয়ে বিহানের মাথার কাছে বসে বিহানের মাথার চুলগুলো নাড়তে থাকে আর বলতে থাকে, বিহান তুমি শুধু আমার, আমি তো চাই যে তুমি সারা জীবন আমার কাছেই থাকো, কখনো আমার থেকে দূরে না যাও। ঠিক তখনই অভিজ্ঞান দত্ত আসে। অভিজ্ঞান দত্ত এসে বলতে থাকে, কি ব্যাপার মোনা, তুমি যে ওকে এভাবে এখানে নিয়ে এলে, তুমি কি ওর বাড়িতে জানিয়েছো? তখন তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, আসলে দাদু আমি জানাইনি, কিন্তু কিন্তু জানাতে হবে। আমি আমি বলছিলাম যে এক্ষুনি এক্ষুনি জানিয়ে দেব। আর আর যদি না জানাই, ঋতুজা আন্টিকে তো তুমি চেনোই, পরে আবার আমাকে ব্লেম দেবে। তখন তখন দেখা যায় এ কথা শুনে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, তোমাকে কিন্তু ওই ছেলেটাকে নিজের নিজের দিকে টানতে হবে, যে করেই হোক নিজের আকৃষ্ট করতে হবে। তুমি কিন্তু কোনোভাবে বিহানকে কম্পাসের জীবনে থাকতে দেবে না। এই কথাটা মাথায় রেখো। তখন তখন এই কথা শুনে মোনালিসা বলতে থাকে, ঠিক বলেছো দাদু, আমি কোনোভাবে কম্পাস আর বিহানকে এক হতে দেব না। আমি বিহানের জীবন থেকে কম্পাসকে সরিয়ে দেব, আর আমি আমি বিহানের জীবনে এন্ট্রি নেব। তখন দেখা যায় এ কথা শুনে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, ব্যাপারটা মোটেও মোটেও একদম সহজ হবে না। কারণ কারণ ঋতুজা তোমাকে মানতে রাজি হবে না, ও মানতে নারাজ হয়ে থাকবে। তখন এ কথা শুনে মোনালিসা বলতে থাকে, দাঁড়াও আমি ফোন করছি। এরপরে দেখা যায় তখনই মেঘমালা ফোন করে বলতে থাকে, কি ব্যাপার মোনালিসা, বিহান কোথায়? বিহানের কোনো খোঁজ জানো? কারণ তুমি আর বিহান তো একসঙ্গেই ক্লাবে ছিলে, তাই তোমার তো বিহানের খবরটা জানার কথা, তাই না? বিহান কোথায়? তখন এ কথা শুনে তখন মোনালিসা বলতে থাকে, এমা তুমি তো দেখছি অনেক প্রশ্ন করে ফেলছো, কোনটা থেকে কোনটার উত্তর দেবো বলো তো? বিহান আসলে আমাদের বাড়িতেই আছে, আমার কাছেই আছে। কেন, কোনো সমস্যা? তখন তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, তোমার কাছে তোমাদের বাড়িতে আছে মানে? তোমার এত বড় সাহস কি করে হয় আমাদের বাড়ির ছেলেকে তুমি তোমার বাড়িতে নিয়ে যাও? তুমি জানো না ও বিবাহিত? তারপরেও তুমি কেন ওকে তোমার বাড়িতে নিয়ে গেছো? এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, ফোনটা আমাকে দাও মেঘমালা। এই বলে ফোনটা নিয়ে বলতে থাকে, কি ব্যাপার মোনালিসা, তোমার বাড়িতে মানে? তুমি ওকে কেন ও বাড়িতে নিয়ে গেলে? তখন তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, আসলে আন্টি ও নেশা করেছিল তো তাই। তখন তখন দেখা যায় ঋতুজা বলে ওঠে, এমনি তো রাত বিরাতে কখন কোনো সময় মানো না, তুমি তো সব সময় এ বাড়িতে হুটহাট করে চলে আসো। আমাদের নিষেধাজ্ঞা তো তোমার প্রয়োজনই মনে হয় না, কিন্তু কিন্তু আজ কেন তুমি ওকে বাড়িতে না নিয়ে এসে তোমার বাড়িতে নিয়ে গেলে, আমি কি জানতে পারি? এই কথাটা শুনে তখন তখন মোনালিসা বলতে থাকে, আমি আমি ওকে নিয়ে এসেছি কারণ ও হাঁটার অবস্থাতেই ছিল না, আর ও আপনার ছেলে কিছুতেই আপনাদের বাড়িতে যেতে চাইছিল না। ও নিজেই বলেছে যে আমি তোমাদের বাড়িতে যাব, তোমার সঙ্গে যাব, তাই আমি নিয়ে এসেছি। এটা আমার কোনো দোষ নেই। তখন এ কথা শুনে ঋতুজা বলতে থাকে, ও তোমার তো দোষ নেই তাই না? তখনই অভিজ্ঞান দত্ত ফোনটা ধরে বলতে থাকে, কি ব্যাপার ঋতুজা দেবী, আমার নাতনির সঙ্গে এভাবে কথা বলছেন কেন? আপনার ছেলে এসেছে বিধায় আমার নাতনি নিয়ে এসেছে। আপনার ছেলে যদি না আসতো তবে কি আর ও আনতে পারতো বলুন? তখন তখন এ কথা শুনে ঋতুজা বলতে থাকে, হ্যাঁ তাই তো, আপনাদের আপনাদের মনে হচ্ছে না আপনারা ভুল করছেন? একটা বিবাহিত ছেলেকে কি করে নিজেদের বাড়িতে গিয়ে নিজের নাতনির সঙ্গে রাখছেন আপনি? আপনার তো উচিত ছিল আপনার নাতনিকে এসব জিনিসে প্রাধান্য না দেওয়া, আপনার নাতনিকে শাসন করা। কিন্তু না, আপনি তো আরো ওকে ওকে সায় দিয়ে এরকম একটা মেয়ে তৈরি করেছেন। আপনার কি মনে হচ্ছে না আপনারা ভুল করছেন? তখন এই কথা শুনে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, না মনে হচ্ছে না, কারণ কারণ এতে আমার নাতনির কোনো দোষ নেই, এতে আপনার ছেলেরই পুরোটা দোষ। কারণ আপনার ছেলে নিজে আসতে চেয়েছে বিধায় আমার নাতনি নিয়ে এসেছে, এর বাইরে আর কিছুই নয়। তখন এই কথা শুনে ঋতুজা বলতে থাকে, ঠিক আছে, আমি বুঝতে পারছি, আপনি আপনি কিছুতেই গলবেন না, কারণ কারণ নোহা ভাঙবে তারপরেও আপনি ভাঙবেন না। এ কথা শুনে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন ঋতুজা দেবী। তখন তখন এই কথা শুনে ঋতুজা বলতে থাকে, ঠিক আছে আমি আসছি আমার ছেলেকে নিতে। এই বলেই ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, কি হলো দাদু, কি বললো উনি? তখন তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, উনি আসছে ওনার ছেলেকে নিতে। আর
তুমি চিন্তা করো না, কোনো কোনো সমস্যা নেই। আর তুমি তুমি বিহানকে নিজে জালে ফাঁসানোর চেষ্টা করো। এরপরে এরপরে কম্পাসকে ঋতুজা ফোন করে বলতে থাকে, কম্পাস, বিহান এখন মোনালিসার বাড়িতে মোনালিসার ঘরে আছে, এখন কি করব বল। তখন কম্পাস বলতে থাকে, দেখেছো মা, তোমার ছেলেকে আমি কতটা চিনে ফেলেছি। তা আমি তোমার ছেলেকে কি করে বোঝাবো যে আমি শুধুমাত্র ডিকে কে ধরার জন্যই এমনটা করছি। প্লিজ, ও ও যেন কিছুতে নিজের ভুলটা না বুঝতে পারে, ও যেন নিজেকে না ভুল বোঝে। কিন্তু ও তো কিছুতেই তার আগে আমার সঙ্গে কথা না বলে ও আগে আগেই চলে গেছে মোনালিসার কাছে। আমি আমি বারবার বলবো কি তুমি একটু সাবধানে রেখো, ও যেন মোনালিসা ট্র্যাপে পা না দেয়, কারণ মোনালিসা ও ওত পেতে আছে বিহান স্যারকে ফাঁসানোর জন্য। ও চাইছে যে বিহান স্যার আর ওর মাঝখানে কোনো একটা সম্পর্ক তৈরি করবে, আর সেটার ভিত্তিতে ঠিক মুক্তি মাসির মতো আমাদের বাড়িতে এসে উঠবে। এটাই ও চাচ্ছে। ওর ওর চিন্তা ভাবনা ঠিক এমনই হয়েছে। মা, তুমি বিহান স্যারকে একটু কটা দিন মাত্র সাবধানে রাখো, একটু সামলে রাখো, এরপরে তো আমি চলে আসবো। বলো কটা দিনের সময়, কটা দিন আমাকে সময় দাও। তখন এ কথা শুনে ঋতুজা বলতে থাকে, আমি আমি মেঘমালা রশ্মিকাকে নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে বিহানকে নিয়ে আসছি। তখন কম্পাস বলতে থাকে, তুমি কিন্তু ওনাকে কিচ্ছু বলবে না মা, কিচ্ছু বলবে না, শুধু যাবে, ওনাকে নিয়ে চলে আসবে। তখন ঋতুজা বলতে থাকে, আজকাল দেখছি তোমার থেকে আমার ছেলেকে কি করে আমি শাসন করব সেটা আমাকে শিখতে হবে। তখন কম্পাস বলতে থাকে, না মা, আমি আমি সেভাবে বলিনি, কিন্তু তুমি যদি এমন ভাবে কোনোভাবে কথা বলো তবে উনি আরো বিগড়ে যাবে। আর তুমি কলটা কাটবে না, তুমি ফোনটা এভাবেই রাখবে। আমি শুনতে চাই তুমি কি কি করছো আর বিহান স্যারই বা কি বলছে। এরপরে এরপরে দেখা যায় এই বলে ঋতুজারা বেরিয়ে যায়। এরপরে কম্পাসকে খাবার জন্য ডাকলে তখন কম্পাস নিজের খাবার টেবিলে এসে বসে। আর দেখা যায় তখন কম্পাস হেডফোনের মাধ্যমে সবকিছু শুনতে থাকে। এরপরে কম্পাসের এরকম দেখে মেয়ে দুটো অবাক হয়ে কম্পাসের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, হয়তো বা খাবারটা মজা হয়েছে, যার জন্য উনি এরকম করে খাচ্ছে। আমরা আমরা আজকে আর বকা শুনবো না। এদিকে দেখা যায় মুক্তি অভিনয় করতে থাকে। ঘরের দরজা আটকে বসে থাকলে তখন তখন অখিলেশ ও সেনাপতি এসে দরজা বারবার ধাক্কা দিতে থাকে। অখিলেশ বলতে থাকে, প্লিজ মুক্তি, এরকম পাগলামো করো না, দরজাটা খুলে দাও, আমার সঙ্গে কথা বলো। কি হয়েছে তোমার? তুমি এরকম পাগলামো করছো কেন? তুমি বুঝতে পারছো না আমি কতটা ট্রমায় আছি? তারপরেও তুমি কেন ট্রমা দিচ্ছ আমাকে এভাবে? আমি এটা কিন্তু মানতে পারছি না। এদিকে মুক্তি ঘরে বসে বসে হাসছে আর বলছে, তোমাকে তো আমি এভাবেই কষ্ট দিব অখিলেশ, তোমাকে এভাবেই ব্ল্যাকমেল করে তোমার থেকে সবকিছু লিখে নেব, সবকিছু আমার এই পুরো সম্পত্তিটাই চাই, পুরো সম্পত্তি আমার প্রয়োজন, আমি পুরো সম্পত্তি ভাগাভাগি হতে দেব না। এদিকে সেনাপতি অখিলেশকে বলতে থাকে, দেখেছেন আপনার জন্য আজকে আমার মায়ের কি অবস্থা হয়েছে, আমার মা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমার মায়ের যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি আপনাকে কিছুতেই ছাড়বো না আমি আপনাকে, এই কথাটা আমি আপনাকে বলে দিলাম। তখন অখিলেশ বলতে থাকে, একদম চুপ থাকবে, বেশি কথা বলার চেষ্টাও করবে না। তখন এই কথা শুনে সেনাপতি বলতে থাকে, আমি অবশ্যই কথা বলবো। আপনি আপনি ঋতুজা চৌধুরীকে ডিভোর্স দিয়ে আমার মাকে বিয়ে করবেন, তা না হলে আমি দেখবেন কি করতে পারি, আমার দ্বারা কি কি করা সম্ভব, আপনি বুঝতে পারছেন না আপনার জন্য আমাদের কতটা অশান্তি পইতে হচ্ছে। ঠিক তখনই মুক্তি দরজা খুলে দিলে তখন অখিলেশ বলতে থাকে, এসব কি হচ্ছে মুক্তি, এসব কি নতুন করে সিনক্রিয়েট করছো। তখন মুক্তি গিয়ে সেনাপতিকে থাপ্পড় মারে আর বলতে থাকে, কি বলছিলি তুই তোর বাবাকে? জানিস না তোর বাবা কতটা কষ্ট আছে, কতটা চাপে আছে, তারপরে তো এগুলো বলে ওনাকে কেন কষ্ট দিচ্ছিস। এদিকে দেখা যায় ঋতুজা চলে এলে তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আপনারা মিছামিছি এখানে এলেন, আপনার ছেলে তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে, দেখুন আমার নাতনিও কে কতটা টেক কেয়ার করছে, ওর কোনো অযত্ন হচ্ছে না। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, হ্যাঁ দেখতেই পাচ্ছি, তো সবকিছু তো দেখতে পাচ্ছি, আর তো বলতে হবে না তাই না। তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, আন্টি, আমি কিন্তু বিহানের একটু অযত্ন করিনি, আমি ওকে যত্ন করে ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখুন উনি ও কত যত্ন করে ঘুমোচ্ছে। তখন ঋতুজা মোনালিসার কাছে গিয়ে বলতে থাকে, মোনালিসা, এবার তুমি একটু ওঠো, আমার ছেলের কাছে আমাকে বসতে দাও। এর বলে ঋতুজা বিহানের পাশে বসে। এরপরে বিহানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। তখন বিহান বারবার বারবার কম্পাস করতে থাকলে তখন অবাক হয়ে যায় ঋতুজা। আর এদিকে ঋতুজা ফোনে কম্পাসকে রেখে দিলে তখন কম্পাস সবকিছু ফোনে শুনতে থাকে। আর এদিকে মোনালিসা
মোনালিসা ঋতুজাকে বিহানের পাশে বসতে দেখে রাগে গজগজ করতে থাকে। তখন তখন দেখা যায় ঋতুজা বিহানের মুখে কম্পাস কম্পাস শুনে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, আমি জানতাম আমার ছেলেটা কম্পাসকে প্রচন্ড ভালোবাসে। আমার ছেলেটা যতই যতই মুখে বলুক যে আমি মোনালিসাকে বিয়ে করব, মোনালিসাকে নিয়ে থাকবো, কিন্তু কিন্তু আমার ছেলেটা মোনালিসাকে কখনোই মন থেকে ভালোবাসে না। এরপরে এরপরে দেখা যায় ঋতুজা অভিজ্ঞান দত্তকে বলতে থাকে, অভিজ্ঞান দত্ত এদিকে একটু আসবেন। তখন অভিজ্ঞান দত্ত ওইদিকে গেলে তখন বলতে থাকে, দেখুন তো আমার ছেলে কি বলছে, দেখুন আমার ছেলে ঘুমের ঘোরে নেশার মধ্যেও ও শুধু কম্পাস কম্পাসই করছে, কম্পাসকে চাইছে, আপনার নাতনি মোনালিসাকে নয়। তো বোঝার চেষ্টা করুন, আপনারা যেটা চাইছেন সেটা সম্ভব নয়। মোনালিসা শুনতে পাচ্ছ ও কি বলছে? ও তোমার নাম কি একবারও বলেছে? আমরা আসার পরে তো বলেনি, কিন্তু আগে কি বলেছিল মনে করে বলো তো। তখন তখন দেখা যায় এ কথা শুনে তখন মোনালিসা চুপ হয়ে যায়। এরপরে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আপনি এটাতে কি মিন করতে চাইছেন? আর আপনার ছেলে নিজেই বলেছে যে ও কম্পাসকে ডিভোর্স দিয়ে মোনালিসাকে বিয়ে করবে। তখন তখন দেখা যায় এই কথা শুনে এদিকে এদিকে দেখা যায় মুক্তি অ্যাক্টিং করতে থাকে, সেনাপতিকে বলতে থাকে, তুই কেন করছিস এমন, কেন করছিস? তুই বুঝতে পারছিস না তোর বাবাকে মেন্টালি চাপ দিলে তোর বাবা অসুস্থ হয়ে পড়বে? আর অখিলেশ, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। ঠিক তখনই তখনই দেখা যায় অখিলেশ বলতে থাকে, কি হয়েছে তোমার? তুমি এমন কেন করছো? আমি তো তোমাকে খুব ভালো বন্ধু মনে করতাম, কিন্তু তুমি তুমি আজকাল যেরকম আচরণ করছো, যেভাবে পাল্টে গেছো, তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি আমার সব থেকে বড় শত্রু। তুমি তুমি ক্রমশ আমাকে যেভাবে সবার সামনে ছোট করে যাচ্ছ, সবার সামনে অপমান করে যাচ্ছ, এটা কিন্তু আমি মোটেও মানতে পারছি না। এরপরে দেখা যায় তখন তখন এই কথা শুনে মুক্তি বলতে থাকে, আমি আমি তোমাকে অপমান করছি? কোথায়? আমি তো তোমাকে অপমান করছি না। তোমার সামনে বারবার তোমার বউ ঋতুজা আমাকে অপমান করে যাচ্ছে, আমাকে আমাকে সব সময় ছোট করে যাচ্ছে। কই, তুমি তো কোনো সময় ঋতুজাকে প্রতিবাদ করো না, ঋতুজার বিরুদ্ধে কথা বলো না। এরপরে সেনাপতি বলতে থাকে, আপনি আপনি যাই করুন না কেন, আমার মাকে বিয়ে না করলেও আমাকে স্বীকৃতি দিতেই হবে। আপনি কলেজে ফাংশনে আমাকে আমাকে বিহান আর রুদ্রর পাশে দাঁড় করাতে হবে। এই বলে তখন অখিলেশ চলে যায়। তারপরে মুক্তি হাসতে থাকে আর বলতে থাকে, সেনাপতি রে, তুই চিন্তা করিস না। ও কি ভেবেছে যে ও সম্পত্তি সব ভাগ ভাগ করবে? কিছুতেই পারবে না। এই পুরো সম্পত্তিটাই আমার লাগবে, পুরো সম্পত্তিটাই তোর আর আমার। আমি আমি কোনো ভাগ হতে দেব না। আর কিভাবে অখিলেশের থেকে সবকিছু ছিনিয়ে নিতে হয় এটাও আমি খুব ভালো করে জানি। তখন তখন দেখা যায় সেনাপতি বলতে থাকে, মা, কম্পাস আসার আগে কিন্তু সবটা ক্লিয়ার করতে হবে। এদিকে এদিকে দেখা যায় মোনালিসা অভিজ্ঞান দত্তকে বলতে থাকে, দাদু, উনি কি বলছে এসব? তখন তখন ঋতুজা বলতে থাকে, শুনুন অভিজ্ঞান বাবু, আপনার উচিত ছিল আপনার নাতনিকে বোঝানো। এদিকে এদিকে সবকিছু ব্লুটুথের মাধ্যমে শুনতে থাকে কম্পাস। কম্পাস মনে মনে বলতে থাকে, মা, ওকে একটু শাসিয়ে এসো। এরপরে এরপরে দেখা যায় তখন তখন ঋতুজার কথা শুনে মেঘমালা ও রশ্মিকা দুজনে মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, উচিত শিক্ষা হয়েছে, এই মেয়েকে এভাবে শিক্ষা দিতে হবে। এরপরে এরপরে দেখা যায় এদিকে এদিকে কম্পাস সবকিছু শুনতে থাকে আর বলতে থাকে, আমি যদি ওখানে থাকতাম না, এই মোনা ম্যামকে একদম কেলিয়ে সোজা করে দিতাম। মেয়েটা বড্ড বাড়াবাড়ি করছে। তখন এদিকে ঋতুজা মোনালিসাকে বলতে থাকে, শোনো মোনালিসা, তুমি তো তুমি তো তোমার মুক্তি মাসিকে অনেক ভালোবাসো, তাই না? আমার জানা মতো তুমি তোমার মুক্তি মাসিকে অনেক পছন্দ করো। তাই তাই তোমাকে আমি একটা সাজেশন দিচ্ছি। তোমার মুক্তি মাসির জীবনটা দেখেছো? ওকে আমি নিজের বন্ধু ভাবতাম, কিন্তু ও ও আমার পিঠে ছুরি মেরেছে, তোমার আঙ্কেলের সঙ্গে সম্পর্ক করেছে। ওর নাকি একটা বাচ্চাও আছে, সেটা তোমার আঙ্কেলের আর ওর সন্তান। আর আর আজকে আজকে ওকে দেখেছো সবার সামনে কিভাবে ছোট হতে হয়? ওর সম্পর্কের কি কোনো নাম আছে? আর ওকে ওকে ও চৌধুরী বাড়ির কেউ, এটা কি কেউ মানবে? কেউ মানবে না। সবাই মানবে যে আমি আমি ঋতুজা চৌধুরী, একমাত্র অখিলেশ চৌধুরীর ওয়াইফ। বুঝতে পেরেছো? এর বাইরে অখিলেশের আর কোনো পরিচয় নেই। আর মুক্তিকে সারা জীবন এরকম একটা জীবনযাপনই করতে হবে। তুমিও কি চাও যে মুক্তির মতো জীবনযাপন করতে? যদি না চাও, সারা জীবন যাতে মুক্তির মতো না কাটিয়ে দিতে চাও, তবে তবে তুমি তবে তুমি এখনো সময় আছে, আমার ছেলের জীবন থেকে দূরে চলে যাও। তা না হলে কিন্তু তোমাকেও তোমার মুক্তি মাসির মতোই সারাটা জীবন কাটিয়ে দিতে হবে। কারণ কারণ বিহান কখন তোমাকে চায় জানো? যখন কম্পাসের সঙ্গে ও রাগ করে, কম্পাসের সঙ্গে ওর ঝগড়া হয়, ঠিক তখনই তোমাকে ওর লাইফে ও চায়। তাছাড়া আর কখনো তোমাকে চায় না ও। আর
এছাড়া আর কখনো কোনো সময় তোমাকে ও মনেও করে না, তোমাকে ওর কোনো প্রয়োজন থাকে না। আর আর তুমি তুমি মিছামিছি এভাবে এভাবে নিজের ব্যক্তিত্বকে বিলিয়ে দিয়ে কোনো কোনো লাভ পাবে না। তুমি তুমি দিন শেষে দেখবে যে বিহান শুধু কম্পাসেরই থেকে যাবে, কারণ কম্পাস আর বিহানকে স্বয়ং ঈশ্বরও আলাদা করতে পারবে না। তখন তখন অভিকেন দত্ত বলতে থাকে, আপনি আমার নাতনিকে এসব কথা কেন বলছেন, আপনি আমার নাতনিকে এভাবে কেন অপমান করছেন? তখন তখন ঋতুজা বলতে থাকে, এটা অপমান নয়, যে কাজটা আপনার করা উচিত ছিল, আপনার ওকে বোঝানো উচিত ছিল, সে কাজটা আপনি করেননি। উল্টো উল্টো আপনি ওকে উস্কিয়েছেন। আর আমি আমি আপনার সে কাজটা আমি নিজে করিয়ে দিলাম। আমি আমি ওকে বোঝাচ্ছি যে ওর কোনটা করা উচিত। আর এর থেকে ভালো হবে আপনি বরং একটা ভালো ছেলে দেখে আপনার নাতনির বিয়েটা দিয়ে দিন। আপনার নাতনিকে বিয়ে দিলে ও হয়তোবা সুখে শান্তিতে সংসার করতে পারবে। আর তা না হলে এভাবে এভাবে অন্যের সংসারে সবসময় যাওয়ার চিন্তা ভাবনা করে নিজেকে ক্রিমিনালে তৈরি করছে। অভিজ্ঞান বাবু, এখনো সময় আছে, নিজের নাতনির জীবনটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করুন। এভাবে এভাবে মেয়েটার জীবনটা নষ্ট করে দেবেন না। আর মোনালিসা, নিজের নিজের লাইফটা নিজে গোছাতে শেখো, নিজের ভালোটা নিজে বুঝতে শেখো। অন্যের কথাতে চলে এভাবে এভাবে নিজের লাইফটা নষ্ট করো না। এতে তোমারই ক্ষতি হবে, আর কারো ক্ষতি হবে না। কারণ বিহান সবসময় কম্পাসের ছিল, কম্পাসেরই থাকবে। কখনো কখনো কম্পাসের থেকে তুমি বিহানকে দূরে সরাতে পারবে না, কম্পাসের থেকে ছিনিয়ে নিতে পারবে না।